সুপ্রভাত আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের। তোমরা সবাই খুব ভালো আছো আশা করি। দশম শ্রেণীর ভূগোল বিষয়ে আলোচনা করবার জন্য আমি আজকে নতুন একটা অংশ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। পূর্বের ক্লাসে আমরা যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম সেটা কি ছিল একটু আমাকে কেউ বলো। সেটা ছিল লৌহ ইস্পাত শিল্প, তাই তো? লৌহ ইস্পাত শিল্পটাকে আমরা দুটি ভাগে ভাগ করে দুটো ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো সেইখান থেকে তোমাদেরকে কিছু যদি প্রশ্ন করা হয়, তোমরা কি সবাই তার উত্তর দিতে পারবে? আচ্ছা, বেশ। তো আমি তার থেকে কিছু প্রশ্ন আমি তোমাদেরকে করব। তো যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে করলাম, দেখলাম সবাই খুব ভালোভাবে উত্তর দিতে পেরেছো, এবং এরকম ভাবে যেন ভবিষ্যতে প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা আলোচনা যা করা হবে, তোমরা নিজেরা খুব ভালোভাবে টেক্সট বইটা একবার যদি ভালোভাবে পড়ো, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই জিনিসগুলোকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং তার মধ্যেও যদি তোমরা যদি জিনিসটা মানে টেক্সট বইটা যদি না পড়ো, তাহলে কিন্তু সমস্যা, যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সমস্যাটা তোমরা বার করতে পারবে না। যদি মনে করো যে স্যার পড়িয়ে দিয়েছে, আজকে ওই পর্যন্ত থেকে গেল, তাহলে জিনিসটা কিন্তু ভুল হবে। তোমাদেরকে নির্দিষ্টভাবে আমি যে জিনিসটা পড়াচ্ছি, যে আলোচনা করছি, সেটাকে তোমাদের একবার হলেও টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে, যে কোন জিনিসটা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে সেটাকে তুমি পরবর্তী ক্লাসে আবার আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে? তোমরা দশম শ্রেণীর ভূগোল হিসেবে পাঠ্যপুস্তক অনুযায়ী আমরা শেষ ক্লাস করেছি লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে। আজকের ক্লাস তো আমরা যেহেতু ভারতবর্ষের শিল্প সম্পর্কে আলোচনা করছিলাম, কৃষি সম্পর্কে আমাদের আলোচনা কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে অনেকটাই। দেখো এখানে আমি যে ছবিটা দেখিয়েছি, এই ছবিটা দেখে তোমরা কি বুঝতে পারছো বা তোমাদের কি ধারণা হচ্ছে, আমাকে কেউ একটু হাত তুলে বলো, দু একজন বলো। তুলো, তাই তো? কৃষিকাজ, ভারতবর্ষে কৃষিকাজ যখন আমরা আলোচনা করেছিলাম, তখন এই তুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, কার্পাস তুলো সম্পর্কে। কিভাবে কার্পাস তুলো মানে বৃদ্ধি পায়, কোন মৃত্তিকা বা কোন অনুকূল জলবায়ুতে বৃদ্ধি পায়, কোন অর্থনৈতিক পরিবেশ প্রয়োজন হয়, কিভাবে পশ্চিম ভারতে কার্পাস শিল্প গড়ে উঠেছে, সেগুলো সবই আমরা জেনেছিলাম। তাই তো? মনে আছে তো সবার? আচ্ছা, ভেরি গুড। তো দেখো, আর পাশে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা কিসের ছবি? এই কার্পাস থেকে, তুলো থেকে এই বস্ত্র শিল্পের জন্য এই থানগুলো, ঠিক আছে, সুতির কাপড়ের থান বলা যেতে পারে বা কাপড়ের রোল বলা যেতে পারে। প্রাথমিক অবস্থায় তো আর আমরা যে জামা কাপড়গুলো পরে আছি, প্রাথমিক অবস্থায় কিন্তু এরকম জামা তৈরি হয় না। এগুলোকে ধীরে ধীরে কোম্পানি তার ডিজাইন অনুযায়ী, মানুষের চাহিদা অনুযায়ী এগুলোকে তৈরি করতে পারে। প্রাথমিক অবস্থায় যখন সুতো থাকবে, সুতো থেকে যদি আমরা কাপড়ের একটা নির্দিষ্ট অংশ তৈরি করি, যেমন দেখবে তোমরা যদি কোনো রেডিমেড দোকানে না গিয়ে, যেগুলো পিস পাওয়া যায় যে দোকানগুলোতে, সেই দোকানগুলো তোমরা যদি যাও, দেখবে প্রত্যেকটা কাপড়ের এরকম রোল করা থাকে, রোলিং করে বড় অংশ থাকে। ঠিক আছে? দেখা গেল ওটা তো বিভিন্ন কালার করা থাকে, কিন্তু তার প্রাথমিক অবস্থা হচ্ছে আমি যে ছবিটা তোমাদের সামনে দেখাচ্ছি, এইটা। এইখান থেকে এবার কোম্পানি তাদের প্রয়োজন অনুযায়ী তারা জিনিসগুলোকে কালার করে, ডিজাইন করে সেগুলোকে বাজারে নিয়ে যায়। আবার সেই সেই সিটগুলো কিনে আমরা যে জামা কাপড়গুলো পরি বিভিন্ন সময়ে, সেই অনুযায়ী তারা আবার জামা কাপড়গুলো তৈরি করে বাজারে নিয়ে আসে। ঠিক আছে? তাহলে আমরা যে জামা কাপড়গুলো পরছি, ধরো তোমাদের ক্লাসে 70 জন তোমরা ছেলে আছো, ছাত্রছাত্রী আছো। তো এইখানে যদি একটা জামা তৈরি করতে যা কাপড় প্রয়োজন, 70টা জামা যদি তৈরি করা যায়, অনেক কাপড়ের প্রয়োজন হবে, তাই তো?
তাহলে তখন কিন্তু আর একটা শুধুমাত্র অল্প একটুখানি থান থেকে বা অল্প একটু তুলো থেকে কিন্তু জামাটা আমরা তৈরি করতে আর পারছি না। তাহলে বৃহৎ উদ্দেশ্যে, বৃহৎ কাজে যখন এই তোমাদের চাহিদা ছাড়াও আমরা বা আরো পারিপার্শ্বিক সবার যারা মানুষ হিসেবে বসবাস করছে প্রত্যেকের যখন এই বস্ত্রের চাহিদা মিটবে, তখন এটাকে কি হবে, কাঁচামাল থেকে শিল্পে পরিণত হবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভারতবর্ষের বস্ত্র বয়ন শিল্প, কার্পাস বয়ন শিল্প বা বস্ত্র বয়ন শিল্প, যেটাকে ইংলিশে বলা হচ্ছে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। ঠিক আছে? এই যে কৃষিভিত্তিক কার্পাস বয়ন শিল্প, শুরুতেই তোমাদের যেটা একটু বলে রাখি, এই কার্পাস চাষ যখন করা হচ্ছে, তাহলে কার্পাস চাষের পর আমরা এটাকে শিল্পের বিভিন্ন পদ্ধতির মাধ্যমে শিল্পে রূপান্তরিত করছি। তো এইটা শুরু হয়েছে আজ থেকে প্রায় 200 বছর আগে বা তারও আগে শুরু হয়েছে, কিন্তু যেটা নথিভুক্তকরণ করা হয়েছে যে প্রথম আধুনিক বস্ত্র শিল্প স্থাপন করা হয়েছিল 1818 সালে। ঠিক আছে? পশ্চিমবঙ্গের ঘুষুরিতে। যে কোম্পানি এটা স্থাপন করেছিল তার নাম হচ্ছে ফোর্ট গ্লস্টার মিল। ঠিক আছে? তো এই তোমরা ছবিগুলো দেখলে বুঝতে পারবে যে কার্পাস শিল্প বা এই যে বস্ত্র শিল্প কিভাবে ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেছে। সবটুকু ছবি হয়তো আমি এখানে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। প্রথমে একটা ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে তোমার হাত চালিত তাঁত শিল্প। তোমরা বিভিন্ন সময় দেখে থাকবে, বিভিন্ন পুরাতন যদি সিনেমা দেখা যায় বা ডকুমেন্টারি দেখা যায়, সেখানেও এরকম বা এর থেকেও ছোট ছোট যন্ত্র ছিল, সেখানে এরকম ভাবে দিয়ে দিয়ে এরকম ভাবে কাপড় প্রস্তুত করা হতো। পরবর্তী যে দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটা একদম পুরো আধুনিক। এই যে প্রত্যেকটা প্রত্যেকটা অংশে একটা স্ক্রিন দেওয়া আছে, সেখানে প্রচুর সূচ দেওয়া আছে, সেখানে সেই স্ক্রিনে যে ডিজাইন তৈরি করে দেওয়া যায়, ডিজাইন দিয়ে দেওয়া হয়, সেইভাবেই ওটাকে ডিজাইনটা তৈরি হয়ে যাবে। পরে যেটা, এটা সম্পূর্ণ কাপড়ের সমগ্র কাপড়, যেটা থান টাইপের সমগ্র একসাথে এক রক্ত অনেকটা কাপড়, সুতির হোক, সেটা এখান থেকে সুতোর দ্বারা বেরিয়ে আসবে। ঠিক আছে? তো এই কার্পাস শিল্পের কিছু গুরুত্ব লক্ষ্য করা যায়। তোমাদের তো আমি কার্পাস কৃষি চাষ সম্পর্কে তোমাদেরকে আমি জানিয়েছিলাম। তো কার্পাস চাষ, এই কার্পাস চাষ তোমরা আলোচনা করেছো, এখান থেকেই মূলত এই কার্পাস বয়ন শিল্প, বস্ত্র বয়ন শিল্পটা উন্নতি লাভ করে এর উপর ভিত্তি করে। তাহলে এর প্রধান কাঁচামাল কি ছিল? তুলো বা কার্পাস। এর গুরুত্ব কি বলো? এর গুরুত্ব হচ্ছে যে এই কার্পাস বয়ন শিল্প ভারতের প্রাচীনতম এবং একক বৃহত্তম শ্রম শিল্প এবং বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প হিসেবে মনে করা হয়। এবং দেশের শিল্প শ্রমিকের যা শ্রমিক বিভিন্ন শিল্পে জড়িয়ে রয়েছে, তার মধ্যে 20% শ্রমিক এই কার্পাস বয়ন শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। সবাই হয়তো সরাসরি যুক্ত নেই, কিন্তু কোনো না কোনো ভাবে এর সঙ্গে যুক্ত রয়েছে। এবং লাস্ট যেটা বলা হচ্ছে, দেশের সর্বাধিক বৈদেশিক বিনিয়োগ এই শিল্পে লক্ষ্য করা যায়, যা প্রায় 16%। ঠিক আছে? এটা গেল কার্পাস শিল্পের গুরুত্ব। এবার এই কার্পাস বয়ন শিল্পের শ্রেণীবিভাগ লক্ষ্য করা যায়। কি সেটা? একটা হচ্ছে কার্পাস কল আর একটা হচ্ছে তাঁত। ঠিক আছে? কি কার্পাস কল? শক্তিচালিত বৃহদাকার যন্ত্রের মাধ্যমে, মানে শক্তিচালিত মানে কি, কারেন্টের সাহায্যে হতে হবে। বৃহদাকার যন্ত্রের মাধ্যমে কারখানার মধ্যে সংগঠিত করে একসঙ্গে প্রচুর বস্ত্র ও সুতো তৈরি করা হয়, এটা হচ্ছে কার্পাস কল। ঠিক আছে? এটা কলকারখানা বলা হয়। সেখানে উন্নত যন্ত্রপাতির সাহায্যে সেখান থেকে সুতো এবং বস্ত্র প্রস্তুত করা হয়। তোমাদেরকে পরে সুতো বা ছবি আমি দেখাবো। তাঁত
কুটির শিল্প রূপে ছোট ছোট যন্ত্র দ্বারা সুতো তৈরি ও কাপড় বোনা হয়। ঠিক আছে, দেখো এই যে ছোট ছোট যন্ত্র দ্বারা সুতো তৈরি এবং কাপড় বোনা হচ্ছে, এগুলো হচ্ছে অসংগঠিত ও বিকেন্দ্রীভূত। ঠিক আছে, অসংগঠিত কেন বলছে, কারণ এই ছোট ছোট কুটির শিল্প এগুলো কোনো একটা নির্দিষ্ট সংস্থা বা কোনো নির্দিষ্ট কোম্পানির অধীনে সেভাবে গড়ে ওঠেনি। একটা বাড়ির সদস্য বাড়ির তার নিজস্ব প্রয়োজন মেটানোর জন্য সেটা কুটির শিল্পে পরিণত করেছে। ঠিক আছে, এই তাঁত আবার দু প্রকার হয়, একটা হস্তচালিত তাঁত আর একটা রয়েছে শক্তি চালিত তাঁত। দেখো ছবিতে আমরা একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হস্তচালিত তাঁত। এছাড়াও শক্তি চালিত তাঁত দেখা যায়, যেটা কারেন্টের সাহায্যে হয়, সেটা হচ্ছে শক্তি চালিত তাঁত। ঠিক আছে, এটা গেল এই কার্পাস বয়ন শিল্পের গুরুত্ব এবং তার শ্রেণীবিভাগ। এরপরে এই কার্পাস বয়ন শিল্প গড়ে উঠতে গেলে বা এই যে কাঁচামাল, এই কাঁচামাল কি কি রকম ভাবে কি কি হিসেবে ব্যবহার করা যায় সেইটা আমরা একটু দেখবো এখানটাতে। আমরা পূর্বেও এই তথ্যটা জেনেছি যে কার্পাস বস্ত্র উৎপাদনে ভারত কিন্তু বিশ্বে প্রথম স্থান অধিকার করে বস্ত্র উৎপাদনে। ঠিক আছে, এবং রপ্তানিতে দ্বিতীয় স্থান অধিকার করে। কারণ ভারতবর্ষ যেহেতু একটা বিশাল জনসংখ্যার দেশ, অর্থাৎ এখন জনসংখ্যা কত তোমাদেরকে আলোচনা করতে আমি বহুবার বলেছি এই কথাটা, 141 কোটি থেকে 142 কোটি জনসংখ্যা পৃথিবীর মধ্যে এখন সর্বাধিক। তো এই বিপুল পরিমাণ জনসংখ্যার প্রত্যেকটা মানুষের, তারা নিশ্চয়ই একটা করে পোশাক কেউ পরে না, কারোর কি রয়েছে একটা করে পোশাক? সবারই কিন্তু অনেকগুলো করে। তুমি ধরো স্কুলে আসছো, স্কুলের জন্য আলাদা পোশাক, ঘরের জন্য আলাদা পোশাক, আবার যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাও তার জন্য আলাদা পোশাক। ধরো সামনে পুজো আসছে, নতুন করে পোশাক কিনছো, আবার জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে অনেকে পোশাক কেনে, তাই তো? তাহলে এই যে বিপুল সংখ্যক জনসংখ্যা, তাদের চাহিদা মেটাতে গেলে কিন্তু কাঁচামাল যেমন পরিমাণে উৎপাদন হয় বা উৎপাদন করতে হয়, তার পাশাপাশি এই বস্ত্রবয়ন শিল্পেরও কিন্তু ব্যাপক উন্নতি লাভ হয়। ঠিক আছে, তো এই কার্পাস বয়ন শিল্পের কাঁচামাল প্রকৃতি অনুসারে কাঁচামাল হচ্ছে 3 প্রকার। কি কি কাঁচামাল লক্ষ্য করা যায়? 1 নম্বর হচ্ছে তন্তুজ কাঁচামাল। কি এই তন্তুজ কাঁচামালটা? সুতি বস্ত্র বয়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো কৃষিজ তন্তু জাতীয় ফসল, যা কার্পাস থেকে, যে এই কার্পাস তুলো থেকে সুতো তৈরি করা হয় এবং এই সুতো থেকে বস্ত্র উৎপাদন হয়। দেখো পার্শ্ববর্তী ছবিগুলো দেখো, এগুলো কিন্তু এই তুলোটাকে সেইভাবে এমন ভাবে করা হচ্ছে, সেখান থেকে এই সুতোগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে। ঠিক আছে, প্রথমে কিন্তু সবার শুরুতেই কিন্তু বস্ত্র কিন্তু একবারে তৈরি হয় না, সুতো হয়, সেই সুতো দ্বারা কিন্তু তারপরে বস্ত্র হয়, এবং সেই বস্ত্রর কথা বলছি আমি, সিটের কথা বলছি। ঠিক আছে, একটানা সিট। তারপরে বাজারের চাহিদা অনুযায়ী, কোম্পানির ডিজাইন অনুযায়ী, তারপর সেখান থেকে কেটে একটা নির্দিষ্ট জামা কাপড় বা নির্দিষ্ট প্যান্ট বা নির্দিষ্ট যে যেমন যেটা করে সেই অনুযায়ী তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে প্রথমে সুতো থেকে, এইভাবে সুতো থেকে বস্ত্র উৎপাদন হয়। এছাড়াও কি হচ্ছে, এখনকার দিনে কি হচ্ছে, শুরুতে কিন্তু শুধুমাত্র সুতির বস্ত্রই উৎপাদন হতো, তৈরি করা হতো, কিন্তু যেহেতু সুতির পিওর কটন যেটা বলা হয়, তার তুলনামূলকভাবে দাম একটু বেশি হওয়ার জন্য কি হচ্ছে, এই বর্তমান দিনে তুলোর সাথে টেরিলিন মিশিয়ে, টেরিকট এবং পশম মিশিয়ে কটসুল বস্ত্র তৈরি করা হয়। ঠিক আছে, মানে কটনটা থাকছে, তার মধ্যে কি হচ্ছে, টেরিলিন মেশানো হচ্ছে, মিশিয়ে টেরিকট তৈরি করা হচ্ছে, আর পশম মিশিয়ে কটসুল তৈরি করা হচ্ছে। এগুলো কিন্তু কাঁচামালের মধ্যে পড়ছে। আচ্ছা, রাসায়নিক কাঁচামাল কি কি? রাসায়নিক কাঁচামালের মধ্যে অন্তর্গত হচ্ছে সুতো পরিষ্কার এবং রং করতে কস্টিক সোডা এবং ব্লিচিং পাউডার এবং নানান রং যেমন প্রয়োজন হয়, তার সঙ্গে
মারও কিন্তু প্রয়োজন হয়। এগুলো রাসায়নিক কাঁচামাল হিসাবে বস্ত্রশিল্পে ব্যবহার করা হয়। ঠিক আছে? দেখবে কোনো আমরা যে জামা কাপড় যদি সম্পূর্ণভাবে শুরুতেই মার ছাড়া যদি আমরা নিয়ে আসি বা কিনি, তখন কিন্তু আমাদের পছন্দ হবে না। কারণ মার দিলে তবেই সে জামা কাপড়টা টানটানা হবে, আয়রন করতে হবে, তবেই সেটা নতুনের মতো থাকবে, তারপর সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? পরিশ্রুত জল, উৎপাদিত সুতো এবং বস্ত্র পরিষ্কার যে সুতোটা তৈরি হচ্ছে, দেখো সুতোটা তো প্রথমে তুলো আসছে বিভিন্ন জায়গা থেকে, তুলোর সঙ্গে বিভিন্ন রকমের পদার্থ বা বিভিন্ন কিছু মিশে থাকতে পারে। তো থাকার জন্য কি হয়, সেখানটাতে এই তুলোর সাথে বিভিন্ন রকমের দেখা গেল অবাঞ্ছিত কিছু পদার্থ মিশে থাকার জন্য কি হয়, তুলোটাকে পরিষ্কার করতে হয়, সুতোটাকে পরিষ্কার করতে হয়। এছাড়া রং দেওয়া, রং তো শুধু শুধু দেওয়া যাবে না, রং তো জলের সঙ্গে মিশিয়েই দেখো এই যে সুতোকে কালার করা হচ্ছে, এরকম ভাবে কিন্তু জলের সাথে রং মিশিয়ে এরকম ভাবে কালার করে বিভিন্ন কালারিং সুতো প্রস্তুত করা হয়। তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে পরিষ্কার অর্থাৎ স্বচ্ছ জলের প্রয়োজন হয়। তাহলে বোঝা গেল, প্রথমে যখন আমরা তুলোটাকে তোমার বাগান থেকে বা বাগিচা থেকে যখন তুলোটাকে কারখানায় নিয়ে আসা হচ্ছে, সেখান থেকে কি করছে, নির্দিষ্ট পদ্ধতিতে সুতো থেকে এরকম ভাবে সুতো তৈরি করা হচ্ছে, তারপরে সুতো থেকে বস্ত্র তৈরি করা হচ্ছে। ঠিক আছে? আবার এই সুতো তোমার এখন তার সাথে টেরিলিন এবং করসল মিশিয়ে অন্য ধরনের সুতো তৈরি করা হচ্ছে। এটা গেল তন্তুজ কাঁচামাল। তারপরে রয়েছে রাসায়নিক কাঁচামাল, আর লাস্ট রয়েছে পরিশ্রুত জল। ঠিক আছে? এই তিনটি কাঁচামাল কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যেটা বস্ত্রবয়ন শিল্প তৈরি করতে, বস্ত্রবয়ন শিল্পের শুরুতেই এগুলো প্রয়োজন হয়। এরপরে আমরা যেটা জানবো, আমরা মূলত আজকে আলোচনা করছি ভারতবর্ষের বস্ত্রবয়ন শিল্প, তাই তো? ভারতবর্ষের এই বস্ত্রবয়ন শিল্প বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে গড়ে উঠেছে এবং তার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে, কারণের উপর ভিত্তি করে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে। তোমরা আমাকে কেউ একটু বলো, যখন আমরা কার্পাস চাষ, যখন তুলো চাষ আলোচনা করেছিলাম, তখন বলো তো কোন অঞ্চলে সব থেকে বেশি পরিমাণ তুলো চাষ হয়, বা সেটা আমরা পড়ে জেনে এসেছি। বলো কোন রাজ্যে? গুজরাট আর মহারাষ্ট্র, তাই তো? এই দুটি রাজ্যে সব থেকে বেশি তুলা চাষ হয়েছিল, এবং সেখানে আমরা এটাও পড়েছিলাম যে ভারতবর্ষের পশ্চিমে কেন কার্পাস চাষ এত বেশি উন্নতি লাভ করতে পেরেছে। মনে পড়ছে? আচ্ছা, বোঝা গেল। তাহলে ভারতবর্ষে বলা হচ্ছে, ভারতবর্ষে এই যে কার্পাস চাষ, এবং যেখানটাতে শিল্পের শুরুতে আমি বলেছিলাম যে এই কার্পাস চাষ যেখানে হচ্ছে, তার পাশাপাশি কোনো অঞ্চল বা বাজারের মধ্যবর্তী, বাজারের পার্শ্ববর্তী কোনো অঞ্চলেও কিন্তু এই শিল্প গড়ে উঠতে পারে। তো সেই জন্য যেহেতু পশ্চিম ভারতে এর সব থেকে বেশি উৎপাদিত হয়, তাহলে পশ্চিম ভারতে এই শিল্পের সব থেকে বেশি কেন্দ্রীয় ভবন লক্ষ্য করা যেতে পারে। সেই জন্য মহারাষ্ট্র, গুজরাট এবং তামিলনাড়ু, এই তিনটি রাজ্যে দেশের প্রায় ৭৫% মিলের কাপড় এবং ৪০% সুতো উৎপাদন করা হয়। মূলত ভারতবর্ষের 5টি অঞ্চলে এই শিল্প কেন্দ্রগুলো গড়ে উঠেছে। ঠিক আছে? কোন 5টি অঞ্চলে গড়ে উঠেছে এই শিল্প? সেটা হচ্ছে যে ভৌগোলিক অঞ্চল অনুযায়ী পশ্চিম অঞ্চল, যেটা পশ্চিমে সব থেকে বেশি, দক্ষিণাঞ্চল, ভারতবর্ষের দক্ষিণে, দেখো ম্যাপটা দেখলে তোমরা বুঝতে পারবে, উত্তরাঞ্চল, উত্তরের কিছু অঞ্চল রাজ্য নিয়ে উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল যেটাকে আমাদের পশ্চিমবঙ্গের এই সাইডটা বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের আসাম, এগুলো নিয়ে পূর্বাঞ্চল, আর মধ্যাঞ্চল, ভারতবর্ষের মধ্যবর্তী অংশ নিয়ে মধ্যাঞ্চল। ঠিক আছে? তাহলে কার্পাস বয়ন শিল্প মূলত এই 5টি অঞ্চলের মধ্যেই বিভক্ত।
আমরা শুরুতে যে অংশ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমাঞ্চল। বলা হচ্ছে পশ্চিম ভারতের আরব সাগরের তীরবর্তী মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যে এই দুটি অঞ্চলের অন্তর্ভুক্ত। মহারাষ্ট্র আর রয়েছে গুজরাট। ঠিক আছে, মহারাষ্ট্র আর গুজরাট হচ্ছে এই পশ্চিম অঞ্চলের অন্তর্ভুক্ত। বোঝা যাচ্ছে তো? আচ্ছা, বর্তমানে মহারাষ্ট্রে প্রায় 110টি কাপড়ের কল রয়েছে। এই রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ বস্ত্রশিল্প কেন্দ্রগুলি কি কি? পুনে রয়েছে, নাগপুর রয়েছে, সোলাপুর, আকোলা এবং জলগাঁও। মূলত এই 5টি অঞ্চলে মহারাষ্ট্রে সবথেকে বেশি কাপড়ের কল গড়ে উঠেছে বা স্থাপিত হয়েছে। ঠিক আছে, এই পশ্চিমাঞ্চলের আরো যে একটা গুরুত্বপূর্ণ রাজ্য তার নাম কি? গুজরাট। গুজরাটের আমেদাবাদ শহরের বস্ত্রবয়ন শিল্প এত উন্নতি লাভ করে যে এই যে আমেদাবাদ শহরকে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের সঙ্গে তুলনা করা হয়। ইংল্যান্ডের ম্যানচেস্টারে এরকম ব্যাপক হারে বস্ত্রবয়ন শিল্প গড়ে উঠেছে এবং আমেদাবাদের সাথে এর কিছু মিল লক্ষ্য করা গেছে। সেই জন্য ম্যানচেস্টারের সাথে তুলনা করে আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। এই ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? শর্ট প্রশ্ন যদিও আসে তাহলে আমরা কি বলবো বলো? আমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। আচ্ছা বলো তো এই ম্যানচেস্টার শহরটা কোন দেশে বললাম? ইংল্যান্ডে। ঠিক আছে, যারা একটু ফুটবল খেলা দেখতে ভালোবাসে তা দেখবে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ইংল্যান্ডের ফুটবল ক্লাব। তো আমরা সেখান থেকে মনে রাখতে পারি যে ম্যানচেস্টার শহরটা ইংল্যান্ডে। এই আমেদাবাদ শহরে কোন কোন উল্লেখযোগ্য বস্ত্রশিল্প কেন্দ্রগুলি গড়ে উঠেছে? সুরাট বস্ত্রশিল্পে ব্যাপক উন্নত, এখানে প্রচুর পরিমাণে আধুনিক বস্ত্র কারখানা লক্ষ্য করা যায়। ব্রোচ, বরোদা, ভবনগর এবং রাজকোট। এই 5টি অঞ্চলে মূলত গুজরাটের বস্ত্র বয়ন শিল্প কেন্দ্রগুলো গড়ে উঠেছে। বোঝা গেল তো? তাহলে 1 নম্বরে আমরা কি আলোচনা করলাম? পশ্চিমাঞ্চল। আর কটি অংশ আমাদের রয়েছে? 4টি। কি কি রয়েছে পশ্চিমাঞ্চল ছাড়া? একদম ভারতবর্ষের দক্ষিণে দক্ষিণাঞ্চল, আবার উত্তর অংশে উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল আর রয়েছে মধ্যাঞ্চল। ঠিক আছে, তাহলে আমরা একটু আগে জানলাম ভারতবর্ষের আমেদাবাদ শহরকে ম্যানচেস্টার বলা হয়। কেন বলা হয়, কি কি কারণে বলা হয়? দেখো ছবিতে আমি অনেকগুলো চিত্র দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এই আমেদাবাদ শহরকে কেন ভারতবর্ষের ম্যানচেস্টার বলা হয়। প্রথম ছবি দেখো, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হচ্ছে আমেদাবাদ। কটন টেক্সটাইল মিলস কিসের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে? দেখো এই যে আমেদাবাদ শহর, ঠিক আছে, এবং এই আমেদাবাদ শহরের ঠিক পাশ দিয়েই চলে গেছে সবরমতী রিভার অর্থাৎ সবরমতী নদী। তাহলে এই যে চাষ হওয়ার জন্য প্রয়োজনীয় জলের যোগান এবং আবহাওয়ার যে সামুদ্রিক বাতাসের যেটুকু প্রয়োজন এবং তোমার মাটি বা মৃত্তিকা, উন্নত মাটি এই অঞ্চলে পাওয়া যায় এবং তার সাথেও রয়েছে শ্রমিক। দেখো ওয়াটার সাপ্লাই, ওয়ার্ম অ্যান্ড ময়েস্ট ক্লাইমেট মানে আবহাওয়া বা জলবায়ু, র মেটেরিয়ালস কাঁচামাল এবং লেবার। ঠিক আছে, এবং পরের ছবিগুলো দেখো, এটা হচ্ছে আমেদাবাদের কোনো একটা শিল্প কারখানার চিত্র। দেখো এটা বস্ত্রবয়ন শিল্প, তার এত বড় একটা অংশ জুড়ে, বিশাল অংশ জুড়ে কারখানাটা কিন্তু গড়ে উঠেছে। আর এ পাশটাতে দেখানো হয়েছে ম্যানচেস্টার শহরের, এটা একটা বস্ত্রবয়ন শিল্প, একটা কিংবা দুটো বস্ত্রবয়ন শিল্প এখানে গড়ে উঠেছে। ঠিক আছে, এবং এর অনুসারী শিল্প এখানে প্রচুর রয়েছে এবং এর সঙ্গে তুলনা করে আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হচ্ছে। কি কি কারণ বলা হচ্ছে? ইংল্যান্ডের পশ্চিমে ল্যাঙ্কশায়ার প্রদেশে ম্যানচেস্টার হলো একটা গুরুত্বপূর্ণ শিল্প শহর। ঠিক আছে, একই রকম ভাবে ভারতের পশ্চিমে গুজরাট রাজ্য আমেদাবাদের একটি গুরুত্বপূর্ণ শিল্প শহর। ম্যানচেস্টার যেমন ইংল্যান্ডের শিল্প শহর,
আহমেদাবাদও হচ্ছে ভারতবর্ষের পশ্চিমে শিল্প শহর, ওটাও কিন্তু পশ্চিম, এটাও পশ্চিম, প্রথম একটা মিল। ব্রিটেনের অর্থাৎ ইংল্যান্ডের আইরিশ সাগরের তীরস্থ ম্যানচেস্টারের মতো ভারতেও আহমেদাবাদের খাম্বাত উপসাগরের নিকট অবস্থিত। ঠিক আছে, তাহলে ব্রিটেনের এই যে ম্যানচেস্টার শহরটা, এটা কোন সাগরের তীরে? আইরিশ উপসাগরের তীরে গড়ে উঠেছে। আর ভারতের আহমেদাবাদ শহরটি খাম্বাত উপসাগরের তীরে গড়ে উঠেছে। 2 নম্বর গেল। 3 নম্বরে কি আছে? 1760 থেকে 1813 সালের মধ্যে ম্যানচেস্টার ব্রিটিশ অর্থাৎ এই ম্যানচেস্টার শহরে বিশ্বের সর্বশ্রেষ্ঠ কার্পাস বয়ন শিল্পে পরিণত ছিল। কত সাল থেকে? 1760 সাল থেকে 1813 সাল পর্যন্ত। ঠিক আছে, একই রকম ভাবে কি হচ্ছে, এই যে 1818 থেকে 1914 সাল পর্যন্ত এই আহমেদাবাদ শহরের যে বস্ত্র বয়ন শিল্প, সেটাও ভারত তথা এশিয়ার শ্রেষ্ঠ বস্ত্রশিল্প কেন্দ্ররূপে গড়ে উঠেছিল। বর্তমানে এইখানটাতে প্রায় 72টি কাপড় কল এখন এখানে রয়েছে, এই আহমেদাবাদ শহরে লক্ষ্য করা যায়। এই সমস্ত কারণের উপর ভিত্তি করে, যে কারণগুলো আমরা এতক্ষণে আলোচনা করলাম, এই কারণগুলির উপরে ভিত্তি করেই কিন্তু এই ভারতবর্ষের আহমেদাবাদ শহরকে ম্যানচেস্টার তকমা দেওয়া হয়েছে। বোঝা গেল তো? ঠিক আছে। আচ্ছা, এরপরে পশ্চিম ভারতে, অর্থাৎ এই যে অংশর আমরা আলোচনা করছিলাম, আহমেদাবাদ বা গুজরাট, মহারাষ্ট্র, এই পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণ কি? তাহলে এটা কিন্তু তোমরা একটু হলেও আগে জেনে এসেছো, তোমরা জেনে এসেছো কৃষি কাজ হিসাবে, সেটাকেই কার্পাস বয়ন শিল্প হিসেবে আলোচনা করতে হবে। দেখো, ছবিটা যদি ভারতের ম্যাপের মানচিত্র যদি একটু দেখো, তাহলে সেখানটা আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ কারখানা এই যে আহমেদাবাদ, সুরাট, মুম্বাই এখানেই কিন্তু গড়ে উঠেছে। ঠিক আছে, তো বলা হচ্ছে পশ্চিম ভারতের মহারাষ্ট্র এবং গুজরাটে সবচেয়ে বেশি সংখ্যায় কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। মহারাষ্ট্রের প্রধান প্রধান কেন্দ্রগুলো আমরা একটু আগে পড়লাম: মুম্বাই, নাগপুর, পুনে, কোলাপুর, নাসিক, এবং গুজরাটের আহমেদাবাদ, রাজকোট, ভদোদরা, সুরাট প্রভৃতি। ঠিক আছে, এই আহমেদাবাদে সবচেয়ে বেশি সংখ্যক কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে বলে একে আবার ভারতবর্ষের ম্যানচেস্টার বলা হয়। তো এই পশ্চিম ভারত, এই যে দুটি রাজ্য নিয়ে আমাদের আলোচ্য বিষয়, আহমেদাবাদ অর্থাৎ তোমার গুজরাট এবং মুম্বাই, ঠিক আছে, অর্থাৎ মহারাষ্ট্র, গুজরাট এবং মহারাষ্ট্র, এখানকার কারণ কি, উন্নতির কারণ কি? প্রথমে বলা হচ্ছে কাঁচা তুলা প্রাপ্তি, অর্থাৎ কাঁচা মাল কি? তুলো। তাহলে এই তুলোর প্রাপ্তি এখানে যথেষ্ট পরিমাণে। এখানে এই যে রেগুর মৃত্তিকা সমৃদ্ধ মহারাষ্ট্রের ডেকান ট্রাপ আর গুজরাটের মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে কার্পাস চাষ করা হয়। এই অঞ্চলের উৎপাদিত কার্পাস মহারাষ্ট্র এবং গুজরাটের কার্পাস বন শিল্পকেন্দ্রগুলিতে ব্যবহৃত হচ্ছে। তাহলে এখানকার যে মৃত্তিকা অন্যান্য অঞ্চল থেকে বেশ উর্বর মৃত্তিকা, ঠিক আছে, এবং এখান থেকে উৎপাদিত কাঁচামাল এই দুটি রাজ্যের বয়ন শিল্পকেন্দ্রগুলোতে ব্যবহার করা হয়। এছাড়াও মুম্বাই বন্দরের মাধ্যমে বিদেশ থেকে অর্থাৎ মিশর এবং সুদান থেকে উন্নত মানের তুলা কিন্তু আমদানি করা হয়ে থাকে। 1 নম্বর গেল কাঁচা তুলো। 2 নম্বর হচ্ছে আর্দ্র জলবায়ু। আর্দ্র জলবায়ুটা কি কি প্রয়োজন হচ্ছে? আরব সাগরের নিকটবর্তী অঞ্চল হওয়ার জন্য এখানকার জলবায়ু আর্দ্র প্রকৃতির, এবং এই আর্দ্র প্রকৃতির হওয়ার জন্য এই জলবায়ুতে কিন্তু সুতো ছেঁড়ার সম্ভাবনা খুব কম। সুতো ছেঁড়ে না বলতে গেলেই চলে, যাতে সুতোর আঁশটা খুব ভালো থাকে। বন্দরের অবস্থান, কোন কোন বন্দর এই অঞ্চলের উন্নতির বা শিল্পোন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? মুম্বাইয়ের হচ্ছে তোমার নবসেবা, এছাড়াও কান্দালা এই অঞ্চলের 3টি অতি গুরুত্বপূর্ণ বন্দর: মুম্বাই বন্দর,
নবসেবা বন্দর আর রয়েছে কান্ডালা। অতি গুরুত্বপূর্ণ এবং উন্নত মানের বন্দর। এই সমস্ত বন্দরের মাধ্যমে বিদেশ থেকে যেমন দীর্ঘ আঁশ অর্থাৎ খুব ভালো মানের, তোমরা দেখবে যখন আমি তুলো পড়িয়েছিলাম 3 ধরনের আঁশের কথা বলেছিলাম, মানে লম্বা, মধ্যম আর ছোট। তাহলে লম্বা আঁশের চাহিদা সব থেকে বেশি এবং এটা সব থেকে উন্নত প্রজাতির তুলো বলেছিলাম। এবং শুধু আঁশ নয়, এই বস্ত্রবয়ন শিল্প গড়ে তোলার জন্য যে উন্নত মানের মেশিন প্রয়োজন এবং খুব কম সময়ের মধ্যে অধিক সংখ্যায় বস্ত্র উৎপাদন করা যেতে পারে, সেরকম যন্ত্রপাতিও কিন্তু বিদেশ থেকে আমদানি করা হয়ে থাকে। এবং এই বন্দরের মাধ্যমেও উৎপাদিত যে বস্ত্র, সেই বস্ত্রও কিন্তু এখান থেকে বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, আর কি কি রয়েছে? শক্তি প্রাপ্তি। আচ্ছা বলো, শক্তিটা কি কি কাজে লাগে? হ্যাঁ, এই যে কলকারখানাগুলো চালানোর জন্য বা মেশিনগুলো চালানোর জন্য বিদ্যুতের সাহায্য দরকার। এই বিদ্যুৎ তোমার তাপবিদ্যুৎ শক্তি হতে পারে, আবার জলবিদ্যুৎ শক্তিও হতে পারে, আবার বিভিন্ন ক্ষেত্রে পারমাণবিক বিদ্যুতেরও সাহায্য নেওয়া হয় অঞ্চল হিসেবে। ঠিক আছে। যে অঞ্চলে যে বিদ্যুতের যেমন চাহিদা রয়েছে, সেই অনুযায়ী বিদ্যুতের সাহায্য নেওয়া হয়। এখানটাতে ভিপপুরি, ভিরা, খোপলি জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপন্ন জলবিদ্যুৎ, যে জলবিদ্যুৎ শক্তি হয় সেটা বস্ত্রশিল্পে ব্যবহৃত করা হচ্ছে। আবার বর্তমানে এই অঞ্চলেই জলবিদ্যুৎ গড়ে উঠছে তোমার কয়লা উকাই। তাপবিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে ট্রেম্বে, ভুসওয়াল, আমেদাবাদ প্রভৃতি অঞ্চলে। আবার পারমাণবিক বিদ্যুৎ, যেটা ভারতবর্ষের তারাপুর এবং কাকড়াপাড়ে পারমাণবিক বিদ্যুৎ এর সাহায্যেও কিন্তু এখানকার বস্ত্রশিল্পের যে বিদ্যুতের যোগান সেটা মেটানো হয়। মূলধন কি প্রয়োজনে লাগে একটু কেউ আমাকে বলো। হ্যাঁ, কার্পাস চাষ করতে গেলেও যেমন প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন হয়, এবং তাদের প্রত্যেক শ্রমিককে তাদের বেতন দিতে হবে, এবং কাঁচা মাল নিতে হবে, পরিচর্যা করতে হবে। আবার এই তুলো যখন কারখানায় নিয়ে যাওয়া হবে, তাদের জন্য এই যে পরিবহনের ব্যবস্থা, সেখানে মূলধনের প্রয়োজন। একটা কারখানা গড়ে তুলতে গেলে প্রচুর পরিমাণে বড় বড় যন্ত্রপাতি, ছোট যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, এবং সেখানে যে শ্রমিকরা কাজ, তাদেরকে বেতন দিতে হবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মূলধনের ব্যাপক প্রয়োজন। এছাড়াও দেখা গেল যে বিভিন্ন ক্ষেত্রে বড় বড় জমি কিনে সেখানে কারখানা স্থাপন করা, এর জন্য অনেক সময় বিভিন্ন অর্থনীতি যে সংস্থাগুলো রয়েছে, ব্যাংক রয়েছে, তারাও কিন্তু অনেক সময় এই শিল্পপতিদের লোন দিয়ে থাকে। শ্রমিক, কি কি কাজে শ্রমিক লাগে বলো। প্রথমেই কার্পাস চাষ যখন শুরু হবে, সেখানে যেমন শ্রমিক লাগবে, তার পাশাপাশি তুলো সংগ্রহ করা, এগুলো কারখানায় নিয়ে আসা, সেখান থেকে তুলোটাকে বাছাই করতে হবে, তাই তো। এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়, তাই তো। আর কি রয়েছে? উন্নত সড়ক এবং রেল পরিবহন ব্যবস্থা এই পশ্চিমাঞ্চলে। মুম্বাই আহমেদাবাদ অঞ্চলে এখানকার মানুষের ব্যাপক চাহিদা, এবং এই কারখানার তোমার প্রয়োজন মতো পরিশুদ্ধ জলের যোগান এই অঞ্চলে উন্নত মানের বস্ত্র শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে। ঠিক আছে, বোঝা গেল। এই 7টি, মূলত 9টি কারণের উপর ভিত্তি করে ভারতের পশ্চিম অঞ্চলে কার্পাস শিল্প বা কার্পাস বয়ন শিল্প ব্যাপকভাবে উন্নতি লাভ করতে পেরেছে। তাহলে আমরা অঞ্চল ভিত্তিক 5টি অঞ্চলের কথা বলেছিলাম। পশ্চিমাঞ্চল আমরা জেনে নিয়েছি, এবার আমরা জানবো দক্ষিণাঞ্চল সম্পর্কে। এই দক্ষিণাঞ্চলে কোন কোন রাজ্য রয়েছে? তামিলনাড়ু রয়েছে, অন্ধ্রপ্রদেশ, কেরল এবং কর্ণাটক। ঠিক আছে। এবং এই সব অংশে প্রায় দেখা যায় প্রায় 800 থেকে 1000-এর উপরে বস্ত্রবয়ন কারখানা লক্ষ্য করা যায়। ঠিক আছে। এবং এই দক্ষিণ অঞ্চলের মধ্যে দেখা যায় কলের সংখ্যার বিচারে, অর্থাৎ সব থেকে বেশি যে কারখানা
সেটা ছোট মাঝারি বড় মিলিয়ে প্রায় 893টি কাপড় কল এই অঞ্চলে দেখা যায়। এই অঞ্চলের যে কোয়েম্বাতুর যে অঞ্চলটি রয়েছে, এই অঞ্চলকে দক্ষিণ ভারতের বা দক্ষিণ অঞ্চলের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। তামিলনাড়ু রাজ্যের এই কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। ঠিক আছে, তো আহমেদাবাদকে যেমন ভারতের ম্যানচেস্টার আর কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। এছাড়াও তিরুনেলভেলি, সালেম এই রাজ্যগুলো কিন্তু উল্লেখযোগ্য বস্ত্রশিল্প কেন্দ্র হিসাবে প্রসিদ্ধ। ঠিক আছে, এছাড়াও দক্ষিণাঞ্চলের অন্যান্য যে কারণগুলো রয়েছে, কেরালের ত্রিবান্দ্রাম, ত্রিচুর, কুইলন, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া, গুন্টুর, এছাড়া হায়দ্রাবাদ, কর্ণাটকের বেঙ্গালুরু, হুগলি, গোয়া ও পুদুচেরি এসবও দক্ষিণাঞ্চলের উল্লেখযোগ্য কয়েকটি বস্ত্র উৎপাদন শিল্প কেন্দ্র। ঠিক আছে, এই দক্ষিণ অঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি কি কি বলা হচ্ছে? অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু রাজ্যের তুলো, এই অঞ্চলের উপকূলীয় অঞ্চলের আর্দ্র জলবায়ু, আর বিদ্যুৎ শক্তি হিসাবে এন্নোর, নিয়েভেলি, সালেম প্রভৃতি কেন্দ্রের যেমন তাপবিদ্যুৎ, এছাড়াও সরাবতী, পাকারা, নাগার্জুন সাগর কেন্দ্রে জলবিদ্যুৎ গুলো এখানে ব্যবহার করা হয়ে থাকে। দক্ষিণ মধ্য রেলপথের যেটা পরিবহন হিসাবে এছাড়াও রয়েছে 8, 4, 7, 13, 17, 47, 49 নম্বর জাতীয় সড়ক পথ, তার দ্বারাও কিন্তু এখানে এই পরিবহন করা হয়ে থাকে। বন্দর হিসাবে চেন্নাই এবং কোচিকে ব্যবহার করা হয় এবং স্থানীয় সুলভ শ্রমিকের ব্যাপক সুবিধা এবং পর্যাপ্ত মূলধন এখানে খুব সহজেই পাওয়া যায়, যার জন্য এই কারণগুলির উপর ভিত্তি করে দক্ষিণাঞ্চলে কার্পাস বয়ন শিল্পগুলো গড়ে উঠেছে। ঠিক আছে, এই দক্ষিণ ভারতে কার্পাস শিল্প কয়েকটি উল্লেখযোগ্য শিল্প কেন্দ্র যে স্থানগুলোর নাম: তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুর, মাদুরাই, চেন্নাই, কর্ণাটকের বেঙ্গালুরু, মহীশূর, বেলগাঁও, অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে অঞ্চলটি রয়েছে উত্তরাঞ্চল কোন কোন রাজ্য নিয়ে? পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি এবং রাজস্থানের কিছু অংশ নিয়ে এই উত্তরাঞ্চলের অন্তর্গত। এইখানে আবার কানপুর যে শহরটি রয়েছে, এই কানপুর শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। এইখানকার আলিগড়, আরা এবং মোর্দাবাদ, পাঞ্জাবের অমৃতসর, লুধিয়ানা এবং হরিয়ানার হিসার, ভিওয়ানি এবং দিল্লিতে বস্ত্রবয়ন শিল্প গড়ে উঠতে দেখা গেছে। কি কি কারণ রয়েছে এখানে? পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের কাঁচা তুলো যথেষ্ট যোগান এখানে পাওয়া যায়। এছাড়াও রয়েছে ভাকরা নাঙ্গাল বাঁধ থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তির যোগান। পরিবহন হিসাবে মধ্য এবং উত্তর রেলপথের, এছাড়াও 1, 2, 8, 10, 15 নম্বর জাতীয় সড়কের অবস্থান, স্থানীয় শ্রমিক যথেষ্ট এখানে পাওয়া যায় এবং বাজারের চাহিদার জন্য এখানে বস্ত্রশিল্প কেন্দ্রগুলো গড়ে উঠেছে। আর একটা হচ্ছে মধ্য অঞ্চল, মধ্য ভারতের মধ্যপ্রদেশ এই মধ্যাঞ্চলের অন্তর্গত। এখানকার গোয়ালিয়র, ভোপাল এবং ইন্দোর এই অংশগুলো, এই শিল্প কেন্দ্রগুলো মধ্যাঞ্চলের উল্লেখযোগ্য বস্ত্রশিল্প কেন্দ্র। ঠিক আছে, লাস্ট হচ্ছে পূর্বাঞ্চল কোন কোন শহরকে নিয়ে আছে? পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং অসম এই অঞ্চলের অন্তর্গত। প্রধানত কলকাতাকে কেন্দ্র করে এই পূর্বাঞ্চলের যে বস্ত্র বয়ন শিল্প সেটা কিন্তু গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গের কলকাতার মানে পার্শ্ববর্তী অঞ্চলের বেলঘরিয়া, পানিহাটি, শ্যামনগর, সালকিয়া, শ্রীরামপুর, উলুবেড়িয়া, ফুলেশ্বর, ঘুষুরি প্রভৃতি স্থানে বস্ত্রশিল্প কেন্দ্রগুলো অবস্থান করে। কি কি কারণ রয়েছে এখানটাতে? ব্যান্ডেল এবং টিটাগড় কেন্দ্রের উৎপন্ন তাপবিদ্যুৎ। ঠিক আছে, তাহলে প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি এখান থেকে পেয়ে যাচ্ছে। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথ, এছাড়াও 2 নম্বর, 4, 5, 6, 31 এবং 42 নম্বর
জাতীয় সড়কের অবস্থান এখানে লক্ষ্য করা যায়। স্থানীয় সুলভ এবং দক্ষ শ্রমিক পাওয়া যাচ্ছে। কলকাতা বন্দর এবং হলদিয়া বন্দরের নৈকট্য, অর্থাৎ কলকাতা এবং হলদিয়া বন্দর দিয়ে জিনিসপত্র আমদানি এবং রপ্তানি করতে পারছে, এবং এই অংশে ব্যাপক জনসংখ্যার জন্য ব্যাপক চাহিদা রয়েছে, যার জন্য বস্ত্রবয়ন শিল্প গড়ে উঠেছে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের সমগ্র বস্ত্রবয়ন শিল্প কেন্দ্রের ভৌগোলিক অনুযায়ী 5টি অঞ্চলে বিভক্ত করা হয়েছিল, তার শ্রেণীবিভাগগুলো সম্পূর্ণ তোমাদের সামনে আলোচনা করলাম। বোঝা গেল তো সবাই? আচ্ছা, তো দেখো এই টপিক রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি। আশা করি এই প্রশ্নগুলো তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কারোর যদি সমস্যা হয় তো আমাকে জানাবে, এবং এই প্রশ্নগুলো পরবর্তী দিন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। তোমরা সবাই একটু ভালোভাবে বইটা একটু পড়ে আসবে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আবার পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে। সবাইকে ধন্যবাদ।